খুব তাড়াতাড়ি ঝালিয়ে নিয়ে যাক। অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, দুটো পার্টি এ পার্টি বি, অ্যাকর্ডিং টু সেকশন 2 সাবক্লজ এ, ইফ আই এম নট রং, একটা অফার হতে হবে। একটা পার্টি অফার করবে, আমি বইটা বিক্রি করতে চাই। ওকে, এই বইটা কিসের বই? ধরে নেওয়া যাক চেতন ভগতের হাফ গার্লফ্রেন্ডের বই, কিছু একটা, ঠিক আছে, যাই হোক। তো ওকে, দ্যাট ইজ অফার। পার্টি বি সেটা যদি অ্যাকসেপ্ট করে তাহলে অ্যাকসেপ্টেন্স। ইফ আই এম নট রং, সেকশন 2 সাবক্লজ বি হবে হচ্ছে ওটা অ্যাকসেপ্টেন্স। তাহলে অফার হলো, অ্যাকসেপ্টেন্স হলো। অফার প্লাস অ্যাকসেপ্টেন্স ইকুয়ালস টু প্রমিস। তাহলে একজন বই বিক্রি করতে চায়, একজন বই কিনতে চায়। এখনও কনসিডারেশনের ব্যাপারটা আসেনি, মানে কত টাকায় বইটা বিক্রি হবে। ধরে নেওয়া যাক বইটা 50 টাকায় বিক্রি হবে, তো দ্যাট ইজ দ্য কনসিডারেশন। তো অফার প্লাস অ্যাকসেপ্টেন্স ইকুয়ালস টু প্রমিস, প্রমিস প্লাস consideration equals to agreement. But remember, not all agreements are legal, not all agreements become a contract. All right, all contracts are agreements, but not all agreements are contracts. কি করে বুঝবো একটু পরে আসছে ধীরে ধীরে। তো ঠিক আছে, তাহলে এর মধ্যেও বলে রাখি বাই দ্য ওয়ে যে কনসিডারেশন মে নট বি অলওয়েজ নেসেসারিলি বি মনিটারি ইন নেচার। সবসময় যে 50 টাকায় তার মূল্য হতে হবে তার কোনো মানে হয় না। আমি এরকমও একটা মানে এগ্রিমেন্ট করতে পারি যে আমি তোমাকে বইটা দিচ্ছি ভাই, তুমি বদলে আমার একটু মাথায় হাত বুলিয়ে দিও, বা একটু ভাই পিঠে একটু মাসাজ করে দিস, ঠিক আছে। তো দ্যাট অ্যাক্ট ক্যান অলসো বি কনসিডার্ড টু বি আ কনসিডারেশন। অলরাইট, অলসো consideration may include a promise to do an act or a promise to not do an act as well, apart from the monetary nature of the consideration. টাকা পয়সা বাদেও আমি একটা কাজ করছি বা আমি একটা কাজ করছি না, এটাও কিন্তু কনসিডারেশন হতে পারে। ওকে, তাহলে এগ্রিমেন্ট কখনো ভ্যালিড এগ্রিমেন্ট হতে গেলে কনসিডারেশন থাকতে হবে, নাহলে এগ্রিমেন্ট হবে না, একটা কনসিডারেশন থাকতে হবে। তা কনসিডারেশন বুঝে গেলাম। বাই দ্য ওয়ে, অফারের বিষয়েও বলে রাখি, অফার অ্যাকসেপ্টেন্সের বিষয়েও বলে রাখি। অফারটা একটি ব্যক্তির থেকে আরেকটা ব্যক্তির কাছে পৌঁছাতে হবে। আমি একজনকে অফার করলাম, সে সেটা জানতে পারলো না, সেক্ষেত্রে কিন্তু অফারটা ভ্যালিড অফার হবে না। আমি তোমাকে বললাম যে বইটা চেতন ভগতের হাফ গার্লফ্রেন্ডস বইটা আমি তোমাকে দেবো, তুমি শুনতেই পেলে না, সুতরাং সেটা অফার হবে না। তো আমি কাউকে একটা চিঠি লিখলাম যে আমি আমার সাপোজ এই গাড়িটা বিক্রি করতে চাই, তুমি কি নেবে? সেই চিঠিটা আমার অবধি পৌঁছালোই না, সেক্ষেত্রে কিন্তু অফার হবে না। সুতরাং এই অফার আর অ্যাকসেপ্টেন্সের দুটো বিষয় বুঝতে হবে যে এখানে দুটো নেচার আছে, একটা হচ্ছে এক্সপ্রেস নেচার, একটা হচ্ছে ইমপ্লায়েড নেচার। এক্সপ্রেস নেচার হচ্ছে আমি ডাইরেক্টলি তোমাকে গিয়ে বলছি, একটা পার্টিকে গিয়ে বলছে যে ভাই আমি বিক্রি করতে চাই, দ্যাট ইজ এক্সপ্রেস নেচার, মুখে বলছি সরাসরি। ইমপ্লয়েড নেচার কী কী হতে পারে? ইমপ্লয়েড নেচারের বহু এক্সাম্পল হতে পারে, মাথায় বানিয়ে ভাবতে হবে, বাট কিছু কিছু সিম্পল এক্সাম্পলস হচ্ছে একটা ট্রেন, একটা রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়েজ যখন যাচ্ছে তখন কি সে মানে বড় বড় করে বলছে যে ভাই বারাসাত টু শিয়ালদা 10 টাকা, বারাসাত টু শিয়ালদা 10 টাকা, চাপো বলছে না, রাইট? বাট ওটা ইমপ্লয়েড যে তুমি আমার সার্ভিসটা নাও, কারণ ওই বাইরে একটা শিয়ালদা টাইপের লেখা থাকে যাওয়ার ইয়েতে, বা ট্রেনের যে বোর্ড থাকে সেখানে লেখা থাকে। বা কোনো একটি ব্যক্তি, সে হয়তো দাদা মালটা নেবেন বলছে না, কিন্তু তার দোকানের বাইরে, একটা মুদিখানার দোকানের বাইরে লেখা আছে, সাপোজ একটা ফল টলও সাপোজ লোকটা বিক্রি করে, লেখা আছে যে আপেল 150 টাকা কেজি, বাইরে হোর্ডিং লেখা আছে। সে কিন্তু ডাইরেক্টলি অ্যাপ্রোচ করছে না, বাট ওটা ইমপ্লয়েড ইন নেচার। তো এটা হচ্ছে আমি নেচার বোঝালাম, অফার আর অ্যাকসেপ্টেন্সের নেচার বোঝালাম, যে এক্সপ্রেসলিও হতে পারে, ইমপ্লয়েডলিও হতে পারে। ওকে, আচ্ছা, তাহলে অফার প্লাস অ্যাকসেপ্টেন্স ইকুয়ালস টু প্রমিস, প্রমিস প্লাস কনসিডারেশন, যেটা বললাম মনিটারি ইন নেচার, নট মনিটারি ইন নেচার, দুটোই হতে পারে, ইকুয়ালস টু এগ্রিমেন্ট। বাট অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্টস। কেন সব এগ্রিমেন্ট কন্ট্রাক্ট নয়? সব এগ্রিমেন্ট এ কারণে কন্ট্রাক্ট নয়, কারণ একটা এগ্রিমেন্টকে কন্ট্রাক্ট হতে গেলে তার কিছু কিছু রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি এটাকে লফুল হতে হবে, ফার্স্ট অফ এগ্রিমেন্টস হ্যাভ টু বি লফুল।
সেই লফুল হতে গেলে তার কিছু কিছু ক্রাইটেরিয়াস আছে। আমি যখন কথা বলবো তখনই এদের ঠোকাঠুকির কাজটা বেশি করতে হবে, বাট ঠিক আছে, ইটস ওকে। তো তার কিছু কিছু লফুল হতে গেলে কিছু কিছু তার লিগাল রিকোয়ারমেন্টস লাগে। ফর এক্সাম্পল, আমি কি কারোর সাথে এরকম একটা এগ্রিমেন্ট করতে পারি যে ভাই, আগেকার সিনেমাতে আমরা যেরকম দেখতাম যে কোনো একটি শ্বশুর মশাই সে জামাইকে বলছে, যাও তোমাকে 10 লাখ টাকা দেবো, তুমি আমার মেয়ের জীবন থেকে চলে যাও, তো সেই এগ্রিমেন্টটা কি কন্ট্রাক্ট হবে? না, সেই এগ্রিমেন্টটা কন্ট্রাক্ট হবে না। এবার আরেকটা কথা মানুষের মাথায় আসতেই পারে যে এগ্রিমেন্ট যদি কন্ট্রাক্ট না হয় তাহলে কী বা এসে গেল? তার এসে এ কারণেই গেল তাতে, যদি কেউ তোমার এগ্রিমেন্ট, কেউ যদি তোমার কন্ট্রাক্টটা ভায়োলেট করে, তাহলে সেটা এনফোর্স করার জন্য তুমি কোর্টের কাছে দ্বারস্থ হতে পারো যে এই ব্যক্তিটি কন্ট্রাক্টটা ভায়োলেট করেছে। সুতরাং আপনি কিছুটা ব্যবস্থা করুন, এবং কোর্ট তার সিভিল নেচারে যা কিছু রেমেডিস হয়, কম্পেনসেশন হতে পারে বা কিছু ইনজাংশন হতে পারে বা অন্য কোনো স্পেশাল রিলিফ হতে পারে, বলতে পারে ভাই এটা করো, হ্যাঁ, তো কোর্ট সে তার মতো রায় দেবে, বাই দ্য ওয়ে। কিন্তু এগ্রিমেন্টের কিন্তু কোর্টের কোনো এনফোর্সিবিলিটি থাকে না, শুধুমাত্র কন্ট্রাক্টে এনফোর্সিবিলিটি থাকে। সুতরাং এগ্রিমেন্টকে কন্ট্রাক্ট হওয়াটা খুব প্রয়োজনীয় যদি তুমি চাও যে কেউ তোমার মানে এগ্রিমেন্টটা ভায়োলেট না করুক বা কন্ট্রাক্টটা ভায়োলেট না করুক, ঠিক আছে? তো একটা লফুল নেচার হতে পারে, একটা আনলফুল নেচার হওয়া যাবে না, তার একটা লফুল অবজেক্টিভ হতে হবে। আমি কাউকে একটা খুন করার কন্ট্রাক্ট দিয়ে দিলাম, সেটা কন্ট্রাক্ট হবে না, সেটা এগ্রিমেন্ট, এবং সেটা একটা ইললিগাল কন্ট্রাক্ট বা একটা ভয়েড কন্ট্রাক্ট, সেটা কখনো হবে না। আমি যেটাকে সুপারি দেওয়া বলে, সেটা কন্ট্রাক্ট নয় অবভিয়াস, সেটা কোর্টের কাছে আমি দ্বারস্থ হতে পারবো না, ঠিক আছে? তো লফুল নেচার হতে হবে একটা, যেটা বললাম। আচ্ছা ভাই, তুই আমার কাজটা করে দিস, আমি তোকে 5 কেজি গাঁজা দেবো, সেটাও হবে না। তো কনসিডারেশনটাও লফুল হতে হবে। এরকম বেশ কিছু কিছু ব্যাপার আছে। আচ্ছা, ফ্রি উইল, ফ্রি কনসেন্ট থাকতে হবে। আমি কারো মাথায় বন্দুক ঠেকিয়ে বললাম, এ ভাই এখনই তুমি এটা সই করে দাও, হ্যাঁ, কন্ট্রাক্টটা এখনই করো, হ্যাঁ। একটা সাপোজ একটা 1 কোটি টাকার জমি কেউ 2 লাখ টাকায় বেচে দিল, বেচতেই পারে, যাই হোক, তার যদি ইচ্ছা করে, বাট দেখা গেল সেখানে তার ফ্রি উইল ছিল না, তার মানে ফ্রি কনসেন্ট ছিল না, তার মাথায় বন্দুক ঠেকিয়ে করা হয়েছে, বা তাকে ধমকানো হয়েছে যে তার বাড়ির কারোর কোনো ক্ষতি হয়ে যাবে। এগুলো নানান রকম আমাদের অ্যাসপেক্ট আছে। মিসরিপ্রেজেন্টেশনও হতে পারে, ফ্রডও হতে পারে। আমি বললাম যে জমিটার দাম এত, বাট জমিটার দাম অত ছিল না, এটা যদি প্রমাণ করে দেওয়া যায়, সেক্ষেত্রেও কিন্তু কন্ট্রাক্টটা ভয়েড হয়ে যাবে, সেক্ষেত্রেও কন্ট্রাক্টটা কিন্তু লিগ্যাল হবে না। আরেকটা বিষয় কি, আরেকটা বিষয় হচ্ছে পার্টিকে কম্পিটেন্ট হতে হবে। যে লয়ের দ্বারা ডিসকোয়ালিফাইড নয় এমন একটি ব্যক্তি, আমি সাপোজ জেলে এমন কিছু করে বসে আছি যার ফলে আমি বেশ কিছু কাজ করতে পারবো না, যেটা আমাকে ইন্ডিয়ান লয়ের দ্বারা পারমিট করছে না, সুতরাং আমি পারবো না। সেকেন্ডলি, আমাকে অ্যাডাল্ট হতে হবে, মেজর হতে হবে, মানে অ্যাটলিস্ট মিনিমাম 18 ইয়ার্স অফ এজ হতে হবে। আমি যদি বিলো 18 ইয়ার্স অফ এজ হই তাহলে পারবো না। থার্ডলি, আমাকে প্রপার মেন্টাল ক্যাপাসিটিতে থাকতে হবে। আমি এরকম যদি মেন্টাল ক্যাপাসিটিতে থাকি যে আমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি না, সাপোজ আমি মেন্টালি কী বলবো, ডিসেবলড একজন পার্সন, যে আমি নিজের ডিসিশনটা নিজে নিতে পারি না, আই এম ডিপেন্ডেন্ট আপন সামওয়ান, সেক্ষেত্রে আমি, আমার সাথে কন্ট্রাক্ট হলে সেটা কন্ট্রাক্টটা লিগ্যাল হবে না, সেটা ভয়েড হয়ে যাবে। আরও আছে যে আমি মাদক সেবন করলাম, আমি ইনটক্সিকেটেড হয়ে গেলাম, সেই পার্টিকুলার সময়টা, যতটুকু সময় অবধি আমার আমি সিদ্ধান্ত নেওয়ার মতো ক্যাপাসিটিতে নেই, যতক্ষণ আমার নেশা চড়ে আছে, সেই টাইমটুকু যদি আমাকে কেউ লিখিয়ে নেয়, বলে না যে লিখিয়ে নিয়েছে মদ খাইয়ে নেশা করিয়ে, তো তখনও কিন্তু হবে না। এরকম কিছু কিছু গ্রাউন্ডস আছে। আর কী কী গ্রাউন্ডস বলা যেতে পারে? হ্যাঁ, ইম্পসিবল ইভেন্টের কিছু একটা আমি কন্ট্রাক্ট করে দিলাম যে ভাই একটা মৃত ব্যক্তিকে জীবিত করে দাও, তাহলে তোমাকে এত টাকা দেবো, এই জাতীয় কন্ট্রাক্ট হয় না, ফেক কন্ট্রাক্ট হয় না, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট, ফেক কন্ট্রাক্ট হয় না। আমি কাউকে বললাম যে ভাই তুমি আমাকে 150 টাকা দিলে আমি তোমাকে 1 লিটার তেল দেবো, এটাও কিন্তু ফেক কন্ট্রাক্ট। কেন? আমি তেলটা কিন্তু ডেফিনিট ওয়েতে বলিনি, এটা কিন্তু খুব ভেগ ইন নেচার, এটা খুব কী বলবো, এটা ক্ল্যারিটি আসছে না এর ভেতরে, যে সর্ষের তেল দেবো 150 টাকায়, নাকি আমি পেট্রোল দেবো 150 টাকায়, নাকি আমি কেরোসিন তেল দেবো 150 টাকায়, নাকি আমি কী তেল দেবো, নারকেল তেল দেবো 150 টাকায়। তো এটা, এই ক্ল্যারিটিটা দরকার। তো ভেগ কন্ট্রাক্টও কিন্তু ভয়েড।
আরও কিছু কিছু কন্ট্রাক্ট ভয়েড হয়ে যায় এরকম। ভবিষ্যতের যদি আমি কোনো টাইম ফ্রেম না দিই যে আমার যদি এই কাজটা করে দাও তাহলে আমি তোমাকে ভবিষ্যতে টাকা দিয়ে দেবো, এটাও ভয়েড, কারণ ভবিষ্যৎটা আমাকে নির্ধারিত করে দিতে হবে। আমি যদি ফিক্সড টাইম করে দিই তবে সেটা কন্ট্রাক্ট হবে। এটা একটা স্পেশাল ধরনের কন্ট্রাক্ট বাই দ্য ওয়ে। এগুলোকে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট বলে, মানে কন্ডিশনাল কন্ট্রাক্ট। এগুলোও একটা আলাদা পড়াশোনা। এই যে কন্টিনজেন্ট কন্ট্রাক্টে আমি একটা টাইম ফ্রেম দিয়ে দিলাম যে 1 বছরের ভেতরে আমি টাকাটা তোমাকে দিয়ে দেবো, সেক্ষেত্রে কিন্তু কন্ট্রাক্টটা ভ্যালিড হতে পারে। বাট আমি বললাম যে ভবিষ্যতে টাকা দেবো, তুমি আমার কাজটা করে দাও, একটা এগ্রিমেন্ট হলো, বাট আমি টাইম ফ্রেমটা সেট করলাম না, টাইম ফ্রেমটা ভেগ, সেক্ষেত্রেও কিন্তু কন্ট্রাক্টটা ভয়েড। কিছু কিছু জায়গা কন্ট্রাক্ট হয় না তবুও সেটা কন্ট্রাক্ট হয়ে যায়। কিছু কিছু জায়গা কন্ট্রাক্ট হয় না তবু সেটা কন্ট্রাক্ট হয়ে যায়। ফর এক্সাম্পল, আমি একটা ব্যক্তি ধরে নেওয়া যাক হঠাৎ করে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেল, তো আমরা যথারীতি সেই ব্যক্তিকে ধরাধরি করে হসপিটালে পৌঁছে দিলাম। হসপিটাল যথারীতি তার ট্রিটমেন্ট স্টার্ট করলো, এবং ট্রিটমেন্ট যখন শুরু হলো, পেশেন্টটা যখন ধীরে ধীরে জ্ঞান ফিরলো, সে যদি হুট করে বলে আমি তো বলিনি অজ্ঞান অবস্থায় যে আমার ট্রিটমেন্ট করতে হবে, তোমরা কেন ট্রিটমেন্ট করলে, আমি টাকাটা দেবো না, সেটাও কিন্তু হবে না। সেটাও কিন্তু একটা স্পেশাল ধরনের কন্ট্রাক্ট, একটা প্রচণ্ড হাটকে একটা কন্ট্রাক্ট। এটাও কিন্তু কন্ট্রাক্ট হয়, এটা এটা সম্পূর্ণ একটা একটা আলাদা একটা কন্ট্রাক্ট, কারণ এখানে কোনো অফার হয় না, এখানে কোনো অ্যাকসেপ্টেন্স হয় না, এটা ধরে নেওয়াই হয় যে এটা করতে হবে। ঠিক আছে? তো এই ধরনের কন্ট্রাক্টকে